আপনারা কি কখনো হোটেল বা বাড়ি ভাড়া করে থেকেছেন? গল্পটা শুরু হয় এমন একটা বাড়িতে যেখানে কিছুদিন থাকলে বোঝা যায় যে আপনি বাড়ি ভাড়া করেননি, বরং বাড়িটা আপনাকে ভাড়া করেছে। কি শুনতে অদ্ভুত শোনাচ্ছে, তাই তো? গল্পটা একটা খুব হাসি খুশি ট্যুর দিয়ে শুরু হয়, যেখানে ছিল সমুদ্র, পাহাড় এবং নিস্তব্ধতা। সবকিছুই একদম পারফেক্ট ছিল। কিন্তু যদি বলি, সেই সুন্দর বাড়িটার দেওয়ালেরও চোখ আছে। আপনার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ভুল, এমনকি আপনার সবচেয়ে গোপন মুহূর্তগুলো কেউ অন্ধকারে বসে দেখছে। তখন আজকের গল্পটা শুধু একটা মুভির রিক্যাপ নয়, এটা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। শেষ পর্যন্ত কে শিকার আর কে শিকারী, এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই অসাধারণ গল্পটা রিক্যাপ করা যাক। মুভিটার শুরুতেই আমরা দেখি চার্লস বা চার্লি নামের এক ভদ্রলোককে। চার্লি বেশ সাকসেসফুল একজন বিজনেসম্যান। সে আর তার বিজনেস পার্টনার মিনা তাদের অফিসে বসে একটা ভ্যাকেশন রেন্টাল বাড়ির ছবি দেখছে। আসলে ট্যুরিস্ট স্পটগুলোতে এমন কিছু বাড়ি থাকে যেগুলো ট্যুরিস্টদের জন্য ভাড়া দেওয়া হয়, যেন তারা বাড়ির পরিবেশের মতো একটা ফিল পায়। তো এই বাড়িটা আসলে অসাধারণ। একদম সমুদ্রের পাড়ে, বিশাল বড় জানালা, মডার্ন আর্কিটেকচার আর চারপাশে ঘন জঙ্গল, মানে যাকে বলে একদম পারফেক্ট গেটওয়ে। চার্লি আর মিনা মিলে একটা বড় ডিল ফাইনাল করেছে, তাই তারা ঠিক করেছে এই খুশিতে তারা তাদের পার্টনারদের নিয়ে সেলিব্রেট করতে যাবে। মিনা ওই বাড়িটা বুক করার জন্য রিকোয়েস্ট পাঠায়, কিন্তু অবাক করা ব্যাপার হলো বাড়িওয়ালা মিনার রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। অথচ একটু পরেই যখন চার্লি একই বাড়ির জন্য রিকোয়েস্ট পাঠায়, তখন সেটা সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যায়। মিনা মেয়েটা মিডল ইস্টের, তাই তার মনে একটা সন্দেহের দানা বাঁধে যে বাড়িওয়ালা হয়তো রেসিস্ট বা বর্ণবিদ্বেষী, তাই তার নাম দেখে বুকিং রিজেক্ট করেছে। কিন্তু চার্লি ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেয় না। সেভাবে হয়তো অন্য কোনো টেকনিক্যাল কারণ ছিল। এরপর সিন শিফট হয়, আমরা পরিচিত হই বাকি চরিত্রদের সাথে। চার্লির স্ত্রী হলো মিশেল। মিশেল খুব শান্তশিষ্ট আর সাপোর্টিভ ধরনের মেয়ে। আর আছে চার্লির ছোট ভাই যশ। যশ হলো মিনার বয়ফ্রেন্ড। মানে বুঝতেই পারছেন, রিলেশনশিপগুলো একটু জগা খিচুড়ি টাইপের। বড় ভাই চার্লির বিজনেস পার্টনার হলো ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। যশ ছেলেটা একটু ছন্নছাড়া টাইপের, অতীতে জেল খেটেছে, কিন্তু এখন ভালো হওয়ার চেষ্টা করছে। যশ আর মিশেল তাদের বাড়িতে গোছগাছ করছে। যশ যখন সেখানে এসে পৌঁছায়, চার্লি দেখে যে যশ তার পোষা কুকুর রেজিকে সাথে নিয়ে এসেছে। চার্লি এতে বেশ রেগে যায়, কারণ ওই রেন্টাল হাউসের রুলসে পরিষ্কার লেখা ছিল নো পেটস, বা কোনো পোষা প্রাণী আনা যাবে না। কিন্তু যশ নাছোড়বান্দা, সে তার কুকুরকে ছাড়া কোথাও যাবে না। শেষমেশ ঠিক হয় যে তারা কুকুরটাকে লুকিয়ে রাখবে যাতে বাড়িওয়ালা না দেখতে পারে। চারজন মিলে গাড়িতে করে রওনা দেয় সেই স্বপ্নের বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা খুব সুন্দর, দুপাশে পাহাড় আর সমুদ্রের দৃশ্য। গাড়িতে যেতে যেতে তারা আবার ওই বাড়িওয়ালার রেসিজম নিয়ে কথা বলতে থাকে। যশ তো শুনেই রেগে আগুন। সে বলে যে লোকটা নির্ঘাত রেসিস্ট। কিন্তু চার্লি, যে কিনা সবসময় সব সিচুয়েশন ঠান্ডা রাখতে চায়, সে বলে যে না না, হয়তো আমরা ভুল ভাবছি। মিনা চুপচাপ বাইরে তাকিয়ে থাকে। তার মনের ভেতর একটা খচখচানি লেগেই থাকে। অবশেষে তারা সেই রেন্টাল হাউসে পৌঁছায়। জায়গাটা সত্যিই ছবির মতো সুন্দর, কিন্তু একটা অদ্ভুত নির্জনতা আছে। বাড়িটা একটা পাহাড়ের কিনারায়, নিচে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। তারা গাড়ি থেকে নামে, কিন্তু বাড়ির মালিক বা কেয়ারটেকারকে কোথাও দেখা যায় না। চার্লি যশকে বলে কুকুরটাকে গাড়িতেই লুকিয়ে রাখতে। তারা দরজার কাছে যায় আর দেখে লক বক্সে চাবি রাখা আছে। তারা নিজেরাই দরজা খুলে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরটা বিশাল, সব আসবাবপত্র খুব দামি আর মডার্ন। ঠিক তখনই তাদের চমকে দিয়ে বাড়ির মালিক, যার নাম টেলর, তাদের পেছনে এসে দাঁড়ায়। টেলর লোকটাকে দেখে কেমন যেন একটা গা ছমছমে ভাব হয়। তার কথাবার্তা খুব রুক্ষ। সে একটু বিরক্তি নিয়েই বলে যে সে তাদের জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। মিনা যখন টেলরের সাথে পরিচিত হতে যায়, তখন টেলর মিনাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে, তুমি এদের ফ্যামিলিতে কিভাবে ঢুকলে? প্রশ্নটা শুনেই বোঝা যায় লোকটার মনের ভাব ভালো না। মিনা খুব অপমানিত বোধ করে, কিন্তু যশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মিনাকে শান্ত করে। টেলর যখন মিশেল আর চার্লিকে বাড়িটা ঘুরে দেখাচ্ছিল,
মিনা তখন যশের সাথে বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে বলছিল যে তার একদমই এই লোকটাকে ভালো লাগছে না। টেলর তাদের পুরো বাড়িটা ঘুরে দেখায়। সে বলে যে এই বাড়িটা আসলে তার ভাইয়ের, সে শুধু দেখাশোনা করে। বাড়িওয়ালা টেলর তাদের বেলকনিতে নিয়ে যায়, যেখান থেকে সমুদ্র আর আকাশ অপূর্ব লাগে। টেলর বলে, রাতে এখান থেকে তারা দেখতে দারুণ লাগবে, আমি তোমাদের জন্য একটা টেলিস্কোপ দিয়ে যাব। মিশেল এটা শুনে খুব খুশি হয়। যাওয়ার সময় টেলর বলে যায় সে কাছেই থাকে, কোনো দরকার হলে যেন তাকে কল করা হয়। কিন্তু যাওয়ার সময় তার চাহনিটা ছিল খুব সন্দেহজনক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। চার্লি আর মিশেল কিচেনে জিনিসপত্র গোছাচ্ছিল। হঠাৎ তারা জানালা দিয়ে দেখে টেলর একটা ট্রাক নিয়ে রাস্তা দিয়ে খুব ধীরে ধীরে যাচ্ছে আর তাদের দিকে তাকিয়ে আছে। গাড়িটা স্পিডে বেরিয়ে যায়, কিন্তু এই ঘটনাটা তাদের মনে একটু ভয় ঢুকিয়ে দেয়। মনে হয় যেন লোকটা তাদের উপর নজরদারি করছে। এদিকে যশ বাইরে তার কুকুর রেজিকে নিয়ে খেলছিল। খেলতে খেলতে কুকুরের বলটা বাড়ির নিচের ক্রুল স্পেস বা মাটির নিচের ফাঁকা জায়গায় ঢুকে যায়। যশ বলটা আনতে হামাগুড়ি দিয়ে সেখানে ঢোকে। সেখানে সে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে। বাড়ির নিচে একটা গোপন দরজা, যেটায় একটা ইলেকট্রিক কিপ্যাড লক লাগানো। যশ অবাক হয়ে যায়, ভ্যাকেশন রেন্টাল হাউসের নিচে এমন সিকিউর গোপন দরজা কেন থাকবে? মিনা হঠাৎ তার পেছনে এসে যশকে ভয় দেখায়। যশ মিনাকে ওই দরজাটা দেখায়। তারা মজা করে পাসওয়ার্ড হিসাবে 666 ট্রাই করে, কিন্তু দরজা খোলে না। তারা এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করে চলে আসে। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, ওই দরজার পেছনে কি আছে? সন্ধ্যাবেলায় চারজন সমুদ্রের পাড়ে হাঁটতে বেরোয়। কুয়াশা ঘেরা সমুদ্রের পাড়, পরিবেশটা বেশ থমথমে। চার্লি আর মিনা আগে আগে হাঁটছিল, তার পেছনে যশ আর মিশেল। যশ মিশেলকে তার মনের কথা বলে। সে বলে যে তার সব সময় ভয় হয় মিনা হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কারণ মিনা অনেক স্মার্ট আর সাকসেসফুল, আর যশ তো কিছুই না। মিশেল তাকে বোঝায় যে মিনা যশকে ভালোবাসে, তাই সে এসব নিয়ে যশকে চিন্তা করতে নিষেধ করে। কিন্তু যশের মনের হীনমন্যতাটা থেকেই যায়। রাতে তারা বাড়ি ফিরে আসে। টেলর কথা মতো একটা টেলিস্কোপ রেখে গেছে। মিনা টেলিস্কোপটা দেখে বিরক্ত হয়, কারণ তার মনে হচ্ছে টেলর যখন তখন তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করছে। কিন্তু বাকিরা সেটা পাত্তা দেয় না। ডিনারের সময় মিশেল একটা সারপ্রাইজ বের করে। সে কিছু ড্রাগস বা মলি, এক ধরনের নেশা জাতীয় দ্রব্য নিয়ে এসেছে পার্টি করার জন্য। চার্লি তো অবাক, কারণ তার স্ত্রী সাধারণত এসব করে না। কিন্তু মিশেল বলে যে আজ সে খুব টায়ার্ড, তাই আজ রাতে সে ড্রাগস নেবে না। কাল সকালে হাইকিংয়ে যাওয়ার জন্য এনার্জি জমিয়ে রাখবে। সে তাড়াতাড়ি শুতে চলে যায়। কিন্তু বাকি তিনজন, চার্লি, মিনা আর যশ ড্রাগস নেয় এবং পার্টি শুরু করে। তারা খুব লাউড মিউজিক ছেড়ে নাচানাচি শুরু করে। নেশার ঘোরে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একটা সময় পর যশ সোফায় বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে। এখন জেগে আছে শুধু চার্লি আর মিনা। দুজনেই তখন নেশায় চুর। চার্লি আর মিনা বাইরের হট টাবের কাছে যায়। চার্লি হট টাবের কভার সরায়। চারপাশের পরিবেশটা খুব রোমান্টিক, কিন্তু একই সাথে টেনশনে ভরা। তারা দুজনে হট টাবের উষ্ণ পানিতে নামে। এখানে গল্পের মোড় ঘুরতে শুরু করে। চার্লি আর মিনা একে অপরের বিজনেস পার্টনার এবং খুব ভালো বন্ধু। কিন্তু এই মুহূর্তে ড্রাগস আর অ্যালকোহলের প্রভাবে তাদের মধ্যে দীর্ঘদিনের চাপা আকর্ষণটা বেরিয়ে আসে। চার্লি মিনাকে বলে যে সে কতটা ব্রিলিয়ান্ট, আর মিনা চার্লির প্রশংসা করতে থাকে। কথা বলতে বলতে তাদের মুখ খুব কাছাকাছি চলে আসে। তারা একে অপরকে কিস করে। ঠিক সেই মুহূর্তে যশের কুকুর রেজি জানালার পাশ থেকে ঘেউ ঘেউ করে ওঠে। কুকুরের ডাকে তাদের হুঁশ ফেরে। তারা বুঝতে পারে তারা কি করতে যাচ্ছিল। এটা তো তাদের পার্টনারদের সাথে চিট করা হবে। মিনা হঠাৎ থেকে উঠে পড়ে। সে খুব গিল্টি ফিল করতে থাকে। সে ভেতরে গিয়ে সোফায় ঘুমন্ত যশকে দেখে। তার নিজের উপর খুব রাগ হয়। সে সোজা বাথরুমে যায় শাওয়ার নেওয়ার জন্য, যেন তার মাথাটা একটু ঠান্ডা হয়। কিন্তু চার্লির মাথা তখনও কাজ করছে না। সে মিনার পিছু পিছু বাথরুমে চলে আসে। মিনা যখন শাওয়ার নিচ্ছিল, চার্লি শাওয়ারের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। মিনা প্রথমে তাকে বারণ করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা আর নিজেদের ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারে না। তারা শাওয়ারের নিচেই সিক্রেট শাওয়ার নিতে শুরু করে।
তারা জানে এটা ভুল, কিন্তু সেই মুহূর্তের উত্তেজনা তাদের অন্ধ করে দেয়। আর ঠিক সেই সময় আমাদের বুঝতে বাকি থাকে না যে কেউ একজন হয়তো তাদের দেখছে। ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে দেখানো হয় যেন মনে হচ্ছে কেউ আড়াল থেকে নজর রাখছে। পরের দিন সকাল, খুশির হাওয়া উবে গিয়ে এখন সেখানে শুধুই অস্বস্তি। চার্লি ঘুম থেকে ওঠে, তার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আগের রাতের হ্যাংওভার আর তার চেয়েও বড় গিল্ট বা অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে বসার ঘরে এসে দেখে মিশেল খুব ফ্রেশ মুডে আছে এবং সে হাইকিংয়ে যাওয়ার জন্য তৈরি। মিশেল চার্লিকে রেডি হওয়ার জন্য তাড়া দেয়, কিন্তু চার্লি বলে তার শরীর খুব খারাপ লাগছে, সে যেতে পারবে না। আসলে সে মিনার মুখোমুখি হতে বা মিশেলের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছিল। ওদিকে মিনাও বলে যে সে যাবে না। যশ মিনাকে অনেক জোরাজোরি করে, বলে যে এই ট্রিপটা তো মিনার জন্যই প্ল্যান করা হয়েছিল, কিন্তু মিনা কোনো মতেই রাজি হয় না। শেষে ঠিক হয় যশ আর মিশেল দুজনে হাইকিংয়ে যাবে, আর চার্লি ও মিনা বাড়িতেই থাকবে। যশ আর মিশেল বেরিয়ে যাওয়ার আগে যশ চার্লিকে মনে করিয়ে দেয় যে কুকুরটা পেছনের ইয়ার্ডে বাঁধা আছে, সে যেন একটু খেয়াল রাখে। তারা চলে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। চার্লি আর মিনা এখন একা, তাদের দুজনের মধ্যেই চরম অস্বস্তি। তারা আগের রাতের ঘটনা নিয়ে কথা বলতে শুরু করে। দুজনেই একমত হয় যে এটা একটা মস্ত বড় ভুল ছিল। মিনা পরিষ্কার বলে দেয় যে সে যশকে ভালোবাসে এবং সে চায় না যশ এই ব্যাপারে কখনো জানুক। চার্লি মিশেলকে হারাতে চায় না, তাই তারা প্রমিস করে যে এই গোপন কথাটা চার দেওয়ালের মধ্যেই থাকবে আর কখনো কেউ জানবে না। তারা ঠিক করে ব্যাপারটা সম্পূর্ণ ভুলে গিয়ে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবে, কিন্তু তারা জানত না দেওয়ালেরও কান থাকে, আর এই বাড়ির দেওয়ালের তো চোখও আছে। এদিকে যশ আর মিশেল জঙ্গলের পথ ধরে হাইকিং করছে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর হলেও তাদের আলোচনার বিষয়বস্তু একটু জটিল হয়ে ওঠে। যশ মিশেলকে তাদের পুরনো দিনের গল্প শোনাতে শুরু করে। সে বলে যে চার্লি আর মিশেলের প্রেম কাহিনীটা তার কাছে সেরা লাগে, কিন্তু কথায় কথায় যশ এমন একটা তথ্য ফাঁস করে দেয় যা মিশেল জানত না। যশ বলে, চার্লি যখন তোমার সাথে প্রেম শুরু করে তখন তো ওর একটা গার্লফ্রেন্ড ছিলই, তাই না? এই কথা শুনে মিশেল আকাশ থেকে পড়ে। সে জানত না যে চার্লি তার পূর্বের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক থাকাকালীন মিশেলের সাথে জড়িয়েছিল। যশ ব্যাপারটা হালকা করার জন্য মজা করে বলে যে চার্লির এই স্বভাব পুরনো, আগেও এমন হয়েছে। কিন্তু মিশেল জোকটা একদমই ভালোভাবে নেয় না, তার মনটা খারাপ হয়ে যায়। সে ভাবতে শুরু করে যেই মানুষটা একজনের সাথে সম্পর্কে থেকে অন্যজনের কাছে আসতে পারে, সে কি ভবিষ্যতেও এমন করবে না? যশ বুঝতে পারে সে ভুল কথা বলে ফেলেছে। সে মিশেলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যামেজ যা হওয়ার তা তো হয়েই গেছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, মিশেল যখন এখানে চার্লির পুরনো একটা ভুল নিয়ে কষ্ট পাচ্ছে, ঠিক সেই সময় চার্লি বাড়িতে বসে তার বর্তমানের সাথেই প্রতারণা করছে। সিন ফিরে আসে সেই রেন্টাল হাউসে। মিনা ঘুম থেকে উঠে বাথরুম পরিষ্কার করছে। সে আগের রাতের সমস্ত চিহ্ন মুছে ফেলতে চায়। চার্লি তখন লিভিং রুমের সোফায় শুয়ে আছে। মিনা তাকে ব্যঙ্গ করে বলে যে তুমি ঘুমাও, আমিই সব পরিষ্কার করছি। মিনা বাথরুমে শাওয়ার নিতে ঢোকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে সে যখন উপরের দিকে তাকায়, হঠাৎ তার চোখ আটকে যায় শাওয়ারের হেডের দিকে। শাওয়ারের হেডের ছিদ্রগুলোর মাঝে একটা অদ্ভুত লেন্সের মতো কিছু চকচক করছে। মিনা ভালো করে লক্ষ্য করে এবং ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। ওটা একটা মিনি স্পাই ক্যামেরা। মিনা চিৎকার করে চার্লিকে ডাকে। চার্লি দৌড়ে আসে। মিনা তাকে দেখায় যে শাওয়ারের ভেতরে ক্যামেরা লুকোনো আছে। মিনার রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি এখনই পুলিশকে ফোন করব। চার্লি তখন আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। সে দৌড়ে গিয়ে বাড়ির অন্য বাথরুমটা চেক করে, যেখানে আগের রাতে তারা দুজন শাওয়ারের নিচে ইন্টিমেট হয়েছিল। তার সব ভয় সত্যি প্রমাণিত করে সেখানেও শাওয়ারের হেডের মধ্যে আরেকটা ক্যামেরা পাওয়া যায়। অর্থাৎ তাদের ওই গোপন মুহূর্তের ভিডিও ফুটেজ এখন ওই ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। চার্লি আর মিনা দুজনেই বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। মিনা পুলিশ ডাকতে চায়, কিন্তু চার্লি তাকে বাধা দেয়। চার্লি বলে, আমরা পুলিশ ডাকতে পারবো না, পুলিশ এলে ফুটেজ দেখবে, আর সেই ফুটেজ দেখলে মিশেল আর যশ জেনে যাবে আমাদের মধ্যে কি হয়েছে। মিনা মানতে চায় না। সে বলে যে ওই বিকৃত লোকটা টেলর আমাদের প্রাইভেসি নষ্ট করেছে।
তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু চার্লি তার নিজের পিঠ বাঁচাতে মরিয়া। সে মিনাকে বোঝায়, চলো আমরা ভান করি যে কিছুই হয়নি, আমরা এখান থেকে চলে যাই। মিনা বলে যে তারা অন্তত লোকটাকে ভয় দেখিয়ে ফুটেজটা নিতে পারে, কিন্তু চার্লি বলে যদি আমরা থ্রেট দেই সে হয়তো ফুটেজটা লিক করে দেবে বা মিশেল বা যশকে দেখিয়ে দেবে। মিনা রাগে ফেটে পড়ে, কিন্তু চার্লির যুক্তির কাছে সে এক প্রকার হার মানে। চার্লি তাকে কনভিন্স করে ফেলে যে তাদের সিক্রেট বাঁচাতে হলে এই অপমান হজম করে চুপচাপ থাকা ছাড়া উপায় নেই। ভাবুন একবার, একটা অপরাধ ঢাকতে গিয়ে তারা আরেকটা বড় অপরাধীকে ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর যশ আর মিশেল হাইকিং থেকে ফিরে আসে। মিশেলের মুড তখনও খারাপ। সে চার্লির দিকে তাকায় না, সোজা পাশ কাটিয়ে চলে যায়। যশ এসে মিনাকে আদর করে এবং বলে সে শাওয়ার নিতে চায়। মিনার তো হার্টবিট বেড়ে যায়। সে জানে শাওয়ারে ক্যামেরা আছে। সে কোনো মতে যশকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে যেন সে শাওয়ার না নেয়। ওদিকে চার্লি মিশেলের পিছু পিছু যায়। সে জিজ্ঞাসা করে কি হয়েছে। মিশেল তাকে সরাসরি তার আগের গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে। চার্লি সত্যিটা স্বীকার করে, কিন্তু সে বুঝতে পারে না হঠাৎ এখন কেন এই প্রসঙ্গ উঠল। তাদের মধ্যে একটা ঝগড়া হয়, কিন্তু কোনো সমাধান হয় না। সন্ধ্যা নেমে আসে। চারজন মিলে টিভি দেখছে। একটা সি টার্টেল বা কচ্ছপের ডকুমেন্টারি চলছে। পরিবেশটা থমথমে। মিশেল হঠাৎ টিভি বন্ধ করে দেয়। সে বলে আমাদের ভ্যাকেশন এভাবে বোরিং হয়ে শেষ হতে পারে না। সে ঠিক করে সে একাই পার্টি করবে। সে বাকিদের ড্রাগস নিতে বলে, কিন্তু চার্লি, মিনা বা যশ কারোই তখন পার্টি করার মুড নেই। চার্লি তাকে অফার করে যে চলো আমরা বোর্ড গেম খেলি। মিশেল এতে আরো রেগে যায়। সে বলে তোমরা কেউ না করলে আমি একাই করব। সে ড্রাগস বা মলি খেয়ে নেয় এবং কিচেনে চার্লিকে একা রেখে চলে যায়। কিছুক্ষণ পর যশ ডিনার বানাচ্ছিল। সে তার কুকুর রেজিকে ডাকতে থাকে, কিন্তু রেজির কোনো সাড়া শব্দ নেই। যশ চিন্তিত হয়ে পড়ে। সে মিনা আর চার্লিকে জিজ্ঞাসা করে কুকুর কোথায়। যশ হন্তদন্ত হয়ে কুকুরটাকে খুঁজতে বাইরে যায়। মিনা তার পিছু নেয়। মিনা খুব গিল্টি ফিল করে, কারণ সে বলেছিল সে কুকুরের খেয়াল রাখবে, কিন্তু নিজের টেনশনে সে ভুলেই গিয়েছিল। তারা বাইরে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু রেজিকে কোথাও পাওয়া যায় না। শুধু তার গলার বেল্ট বা শিলটা পড়ে আছে। যশ খুব ভেঙে পড়ে। তারা সবাই মিলে জঙ্গলের আশেপাশে কুকুরটাকে খুঁজতে শুরু করে। এদিকে মিশেল, যে কিনা ড্রাগসের নেশায় একটু হাই হয়ে আছে, সে হট টাব রেডি করছিল। সে বুঝতে পারে কুকুর হারিয়ে গেছে, কিন্তু সে তার নিজের জগতেই আছে। বাকিরা যখন ফোন নিতে ফিরে আসে, মিশেল চার্লিকে একটা কথা বলে যা শুনে চার্লির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মিশেল বলে হট টাবটা কাজ করছিল না, তাই আমি বাড়িওয়ালা টেলরকে কল করেছি ঠিক করার জন্য। চার্লি আতঙ্কিত হয়ে পড়ে। সে বলে তুমি ওকে কেন ডেকেছ? মিশেল চার্লির রিয়াকশন দেখে অবাক হয়। চার্লি আমতা আমতা করে বলে যে মেনা টেলরকে পছন্দ করে না তাই। যশ তখন ঘরে ঢোকে। তার মাথায় একটা সন্দেহ ঢুকেছে। সে বলে নিশ্চয়ই ওই টেলর আমার কুকুরটাকে চুরি করেছে। ও শুরু থেকে রেজিকে পছন্দ করত না। আমি ওর সাথে বোঝাপড়া করব। চার্লি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু যশ কারো কথা শোনার অবস্থায় নেই। কিছুক্ষণ পর টেলর তার ট্রাক নিয়ে হাজির হয়। যশ সাথে সাথে তার দিকে তেড়ে যায়। যশ সরাসরি তাকে জিজ্ঞাসা করে আমার কুকুর কোথায়। টেলর বলে সে সারাদিন ড্রিঙ্ক করছিল, সে এই বাড়িতে আসেইনি। সে অবাক হয়ে উল্টে জিজ্ঞাসা করে তোমরা এখানে কুকুর এনেছো কেন? রুলসে তো মানা ছিল। যশ আবার তাকে চাপ দেয়, কিন্তু টেলর অস্বীকার করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই মিশেল এসে টেলরকে হট টাব ঠিক করার জন্য নিয়ে যায়। চার্লি তাদের সাথে বাইরেই থাকে, কারণ সে মিশেলকে ওই লোকটার সাথে একা ছাড়তে চায় না, বিশেষ করে এটা জানার পর যে লোকটা বাথরুমে ক্যামেরা ফিট করেছে। টেলর খুব দ্রুত হট টাব ঠিক করে দেয়। যাওয়ার সময় সে বলে তোমাদের শেষ রাতটা এনজয় করো। সে যখন গাড়ির দিকে ফিরছে, তখন মিনা বাইরের অন্ধকারে কুকুর খুঁজছিল। টেলর মিনার কাছে গিয়ে সহানুভূতি দেখানোর চেষ্টা করে। সে বলে সে নিজেও কুকুর ভালোবাসে। এই ভণ্ডামি মিনা আর সহ্য করতে পারে না। সে টেলরকে বলে তুমি আমার সাথে ভিতরে এসো, তোমাকে কিছু দেখানোর আছে। টেলর ভাবে হয়তো টয়লেট বা অন্য কিছু নষ্ট হয়েছে। মিনা তাকে বাথরুমে নিয়ে যায় আর বলে তুমি যদি শাওয়ারের ফুটেজ রিলিজ করো আমরা পুলিশে যাব। টেলর মিনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। মিনা তখন ফোনের আলো জ্বেলে শাওয়ারের ভেতরের ক্যামেরাটা টেলরকে দেখায়। টেলর ওটা দেখে সত্যিই অবাক হয়ে যায়।
তার হাবভাব দেখে মনে হয় সে আসলেই এই ব্যাপারে কিছুই জানে না। উল্টে সে মিনাকেই সন্দেহ করে বসে। সে বলে, তোমরাই এটা লাগিয়েছ আমাকে ফাঁসানোর জন্য বা টাকা আদায়ের জন্য। আমি এখনই পুলিশ কল করছি। টেলর তার ফোন বের করে পুলিশকে কল করতে যায়। মিনা ভয় পেয়ে যায়, পুলিশ এলে তো সব শেষ। সে টেলরের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বাইরে থেকে যশ জানালা দিয়ে দেখে যে টেলর মিনার উপর চড়াও হচ্ছে। যশের মাথায় এমনিতেই কুকুরের চিন্তায় রক্ত উঠেছিল। সে ঝড়ের বেগে বাথরুমে ঢোকে এবং টেলরকে ট্যাকেল করে মাটিতে ফেলে দেয়। যশ তাকে পাগলের মতো মারতে শুরু করে। মিনা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যশ তখন হিংস্র হয়ে উঠেছে। চার্লি আর মিশেল শব্দ শুনে দৌড়ে আসে। চার্লি অনেক কষ্টে যশকে টেনে সরায়, নইলে যশ হয়তো টেলরকে মেরেই ফেলত। যশ রাগে গজগজ করতে করতে বাইরে চলে যায়। মিশেল আতঙ্কে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? মিনা আর চার্লি তখন নিজেদের মধ্যে তর্ক করছে। শেষমেশ মিনা সত্যটা প্রকাশ করে, তবে সবটা না। সে বলে, এই লোকটা আমাদের ভিডিও করছিল। ও শাওয়ারে ক্যামেরা লুকিয়ে রেখেছিল। সে স্বীকার করে যে তারা এটা জানতো, কিন্তু লুকিয়ে রেখেছিল। আর যশ ভুল বুঝে মারামারি শুরু করেছে। ঠিক এই বিশৃঙ্খল মুহূর্তেই আমরা দেখতে পাই একটা হাড় হিম করা দৃশ্য। কেউ একজন সিকিউরিটি ক্যামেরার মনিটরে সবকিছু দেখছে। অর্থাৎ টেলর হয়তো ক্যামেরাটা লাগায়নি, কিন্তু অন্য কেউ লাগিয়েছে। সেই রহস্যময় ব্যক্তিটি, যাকে আমরা দি মাস্ক ম্যান বা মুখোশধারী বলতে পারি, সে চুপিসারে বাথরুমে ঢোকে। টেলর তখন মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিল। মুখোশধারী লোকটা টেলরের মুখের উপর হাত চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং নিঃশব্দে বেরিয়ে যায়। চার্লি, মিনা বা মিশেল কেউ ঘুণাক্ষরেও টের পায় না যে তাদের পাশেই একটা খুন হয়ে গেল। কিছুক্ষণ পর চারজন আবারও একত্র হয়। তারা তর্ক করছে, এখন কি করা উচিত। মিশেলই একমাত্র সুস্থ মস্তিষ্কের মানুষ। সে বলে, আমাদের এখনই অ্যাম্বুলেন্স আর পুলিশ ডাকা উচিত। যশ নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলছে, সে তো জাস্ট প্রোটেক্ট করছিল। চার্লি বাথরুমে যায় টেলরের অবস্থা দেখতে। সে ফিরে এসে থমথমে গলায় ঘোষণা করে, টেলর আর শ্বাস নিচ্ছে না। সবাই স্তব্ধ হয়ে যায়। যশ বিশ্বাসই করতে পারে না যে তার মারধরে লোকটা মারা গেছে। মিশেল আবার বলে পুলিশ ডাকতে, কিন্তু চার্লি এবার শক্ত অবস্থান নেয়। সে বলে, পুলিশ ডাকা যাবে না। যশ এর আগে জেল খেটেছে, এবার মার্ডারের দায় পড়লে ওর জীবন শেষ হয়ে যাবে। চার্লির মাথায় এখন একটা শয়তানি বুদ্ধি খেলছে। সে একটা প্ল্যান করে। সে বলে, চলো আমরা সিনটা এমন ভাবে সাজাই যেন মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা বলবো টেলর ড্রিঙ্ক করে এসেছিল আর পাহাড়ের কিনারা থেকে পা পিছলে পড়ে গেছে। মিশেল এই জঘন্য প্ল্যানটাতে রাজি হতে চায় না, কিন্তু বাকিরা তাকে এক প্রকার বাধ্য করে। মিনা, যে শুরু থেকেই টেলরকে ঘৃণা করত, সেও এই প্ল্যানে সায় দেয়। সে বলে, আমাদের ফুটেজটা খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই রিসিভারটা বাড়ির কোথাও আছে। মিশেল ঘৃণায় সেখান থেকে চলে যায়। বাকি তিনজন মিলে তখন ক্রাইম সিন পরিষ্কার করতে শুরু করে। চার্লি টেলরের যন্ত্রপাতি গুছিয়ে ট্রাকে রেখে আসে। মিনা তাদের জিনিসপত্র প্যাক করে। তারা একটা লাশ গুম করার প্রস্তুতি নিচ্ছে, অথচ তারা জানেই না যে আসল খুনি এখনো ছায়ার আড়ালে দাঁড়িয়ে তাদের দেখছে। গল্পের এই মুহূর্তে টান টান উত্তেজনা। চার্লি, মিনা আর যশ মিলে টেলরের ভারী লাশটাকে ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনে। চার্লি প্রথমে মিশেলের কাছে যায় তাকে সান্ত্বনা দিতে। চার্লি তাকে বোঝায় যে মিশেল যেহেতু কাউকে মারেনি, তাই তার কোনো দোষ নেই। কিন্তু মিশেল কান্না জড়িত কণ্ঠে বলে, পুলিশকে না জানিয়ে সেও এখন খুনের সহযোগী হয়ে গেছে, ঠিক চার্লি আর মিনার মতো। মিশেল নিজেকে ঘরবন্দি করে রাখে। ওদিকে বাকি তিনজন লাশ নিয়ে পাহাড়ের কিনারায়, অর্থাৎ সেই ক্লিফের কাছে পৌঁছায়। নিচে উত্তাল সমুদ্র। তাদের পরিকল্পনা হলো লাশটা পানিতে ফেলে দেওয়া, যেন মনে হয় টেলর মাতাল অবস্থায় পড়ে গিয়ে ডুবে গেছে। তারা তিনজন মিলে দোল দিয়ে লাশটাকে ছুঁড়ে মারে, কিন্তু কপাল খারাপ, লাশটা সরাসরি পানিতে পড়ে না। সেটা পাহাড়ের গায়ে বেরিয়ে থাকা একটা পাথরের খাঁজে বা রকের উপর গিয়ে আটকা পড়ে যায়। তারা উপর থেকে উকি দিয়ে দেখে এই অবস্থা। চার্লি হতাশ হয়ে একটা পাথর কুড়িয়ে নেয় এবং উপর থেকে ছুঁড়ে মারে লাশটাকে ফেলার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় না। চার্লি আর যশ মিলে এবার একটা বড় পাথর গড়িয়ে দেয়, কিন্তু তাতে লাভ তো হয়ই না, উল্টে বীভৎসভাবে লাশটার মাথা থেতলে যায়। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
যশ তখন সিদ্ধান্ত নেয় সে নিজেই ক্লিফ বেয়ে নিচে নামবে এবং লাশটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবে। মিনা আর চার্লি তাকে বারণ করে, কারণ জায়গাটা খুব পিচ্ছিল এবং বিপজ্জনক। কিন্তু যশ কারো কথা শোনে না। সে নিচে নামতে শুরু করে। নামার সময় যশ হঠাৎ পা পিছলে যায় এবং সোজা লাশের উপর গিয়ে পড়ে। চার্লি আর মিনা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু যশ নিজেকে সামলে নেয় এবং বলে সে ঠিক আছে। সে টেলরের লাশটা ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে ফেলে দেয়। কাজ শেষ করে যশ আবার উপরে উঠে আসে। তারা হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তারা জানে না তাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। এদিকে বাড়ির ভেতর একা মিশেল একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তার মনে হয় কোনো একটা বাথরুমের শাওয়ার চলছে। সে প্রথমে একটা বাথরুম চেক করে, কিন্তু দেখে শাওয়ার বন্ধ। সে আরেকটা বাথরুম চেক করে, সেটাও বন্ধ। কিন্তু পানির আওয়াজটা অনবরত আসতেই থাকে। শব্দটা ফলো করতে করতে সে বসার ঘর বা লিভিং রুমে চলে আসে। সেখানে সে যা দেখে তা তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেয়। লিভিং রুমের টিভিতে একটা ভিডিও চলছে। ফুটেজটা বাথরুমের সেই গোপন ক্যামেরায় রেকর্ড করা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে চার্লি আর মিনা শাওয়ারের নিচে ইন্টিমেট হচ্ছে। মিশেল নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তার স্বামী আর তার যা, মিনার এই বিশ্বাসঘাতকতা তার সামনে প্রকট হয়ে ওঠে। বাইরে তখন চার্লি, মিনা আর যশ কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছে। কুয়াশার মধ্যে তাদের ঠিক পেছনেই সেই মুখোশধারী খুনি দাঁড়িয়েছিল, কিন্তু তারা কেউ তাকে দেখতে পায় না। তারা যখন বাড়ির কাছে পৌঁছায়, হঠাৎ দেখে মিশেল গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে। চার্লি দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ায়। মিশেল গাড়ি থামিয়ে চিৎকার করে বলে যে সে ফুটেজটা দেখেছে। চার্লি তখন নিজের ভুল স্বীকার বা ক্ষমা চাওয়ার বদলে বোকার মতো জিজ্ঞাসা করে বসে, তুমি ফুটেজটা কোথায় পেলে? এই প্রশ্নে মিশেলের ঘৃণা আরো বেড়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি চালিয়ে অন্ধকারে বেরিয়ে যায়। চার্লি হতাশ হয়ে দলের কাছে ফিরে আসে। সে মিনাকে বলে যে আমাদের আগে ওই ফুটেজ বা ক্যামেরাটা খুঁজে বের করতে হবে, তারপর পালানোর চিন্তা। কারণ ফুটেজটা এখন টিভিতে প্লে হচ্ছে, মানে রিসিভারটা বাড়ির ভেতরেই কোথাও আছে। কিন্তু মিশেলের কপাল খারাপ। সে যখনই মেইন রোডের দিকে এগোচ্ছিল, হঠাৎ তার গাড়ির টায়ার বিকট শব্দে ফেটে যায় এবং গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। মিশেল গাড়ি থেকে নেমে দেখে রাস্তায় কাটা বা স্পাইক পাতা ছিল, যেটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে টায়ার পাংচার করার জন্য। সে বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ তাকে আটকাতে চাইছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে আবারও গাড়ির ভেতর ঢুকে দরজা লক করে দেয় এবং চার্লিকে টেক্সট করে সাহায্যের জন্য। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে সেই মুখোশধারী লোকটা উদয় হয় এবং এক আঘাতে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। চার্লি মিশেলের মেসেজ পায় এবং দৌড়ে জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে পৌঁছে যায়। সে দেখে গাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কাঁচ ভাঙা, ভেতরে কেউ নেই। চার্লি মিশেলের ফোনে কল করে। সে শুনতে পায় ঝোপের আড়াল থেকে ফোনের রিংটন বাজছে। চার্লি সেই শব্দ লক্ষ্য করে ঝোপের দিকে যায় এবং সেখানে মিশেলের রক্তাক্ত মরাদেহ আবিষ্কার করে। চার্লি শোক করারও সময় পায় না। হঠাৎ পেছন থেকে সেই খুনি এসে চার্লিকে আঘাত করে এবং তাকেও হত্যা করে। ওদিকে বাড়িতে মিনা আর যশ মরিয়া হয়ে সেই রিসিভার বা ফুটেজ খুঁজছে। তাদের মনে হয় বাড়ির নিচের সেই গোপন ঘর বা ক্রুজ স্পেসের ভেতর হয়তো সেই সেটআপ আছে। তারা পাসওয়ার্ড ব্রেক করে সেই গোপন ঘরে ঢোকে, কিন্তু অবাক করা ব্যাপার, ঘরটা একদম খালি, সেখানে কিছুই নেই। তারা হতাশ হয়ে মেইন হাউসে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। যশ যখন উপরে উঠে আসছিল, তার ফোনে একটা মেসেজ আসে। সে দেখে টেলরের ফোন থেকে একটা ভিডিও পাঠানো হয়েছে, যেটা এখন সেই খুনি ব্যবহার করছে। ভিডিওটা সেই শাওয়ারের দৃশ্য, চার্লি আর মিনার বিশ্বাসঘাতকতার প্রমাণ, সাথে তাদের অডিও কথোপকথন, যেখানে তারা ব্যাপারটা লুকানোর প্ল্যান করছিল। যশ এটা দেখে রাগে, দুঃখে আর অপমানে উন্মাদ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে তার ভাই আর তার প্রেমিকা তাকে এভাবে ঠকিয়েছে। সে মিনাকে কনফ্রন্ট করার জন্য বা চার্লিকে মারার জন্য উপরে উঠে আসে। যশ বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু সে শুনতে পায় ওপর তলার দরজা ধড়াস করে বন্ধ হলো। সে ভাবে চার্লি হয়তো ওপরে আছে। সে চার্লি বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। মিনা নিচে ভয়ে দাঁড়িয়ে থাকে। যশ একটা ঘরের দরজা খোলে
আর সাথে সাথে অন্ধকারের ভেতর থেকে সেই খুনি একটা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। যশ লুটিয়ে পড়ে। মিনা আওয়াজ শুনে ওপরে উঠে আসে। সে যশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। আর তার পাশে সেই মুখোশধারী খুনি। মিনা আতঙ্কে চিৎকার করে উল্টো দিকে দৌড় দেয়। খুনি যশকে পুরোপুরি শেষ করে দেয় এবং মিনার পিছু নেয়। মিনা বুদ্ধি করে খুনিকে ভুল পথে চালিত করার চেষ্টা করে এবং বাড়ি থেকে বেরিয়ে গভীর জঙ্গলে দৌড় দেয়। বাইরে তখন ঘন কুয়াশা। এক হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না। খুনি তার পিছু ছাড়ে না। মিনা দিগ্ভ্রান্ত হয়ে অন্ধের মতো ছুটছে। সে বুঝতে পারে না সে আসলে ক্লিফের বা পাহাড়ের কিনারার দিকে ছুটে যাচ্ছে। কুয়াশার কারণে সে পথ দেখতে পায় না এবং পা পিছলে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। তার মর্মান্তিক মৃত্যু হয়। খুনি নিচে উকি দিয়ে নিশ্চিত হয় যে মিনা মারা গেছে। এরপর আমরা দেখি মুভির সবচেয়ে হাড়হিম করা অংশ। খুনি বা সেই মুখোশধারী ব্যক্তিটা ধীরে সুস্থে বাড়ি ফিরে আসে। সে কোনো তাড়াহুড়ো করে না। সে খুব যত্ন করে তার সমস্ত ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি গুছিয়ে নেয়। সে রাস্তা থেকে স্পাইক বা কাঁটা তুলে ফেলে। হাতুড়িটা মুছে টুল বক্সে রাখে এবং বাড়ির আনাচে কানাচে লুকিয়ে রাখা প্রতিটা ক্যামেরা আর লিসেনিং ডিভাইস বা আড়ি পাতার যন্ত্র খুলে ফেলে। অর্থাৎ সে কোনো প্রমাণই রেখে যায় না। সে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখোশটা খোলে। আমরা তার মুখ দেখতে পাই না, কিন্তু বুঝতে পারি সে একজন সাধারণ মানুষের মতোই দেখতে। হয়তো আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় এমন কেউ। সকাল হয়ে যায়। যশের হারিয়ে যাওয়া কুকুর রেজি লেজ নাড়াতে নাড়াতে বাড়িতে ফিরে আসে। খুনি কুকুরটার দিকে হাত বাড়ায় আদর করার জন্য, কিন্তু কুকুরটা ভয়ে পিছিয়ে যায়। এরপর আমরা দেখি সিন শিফট হয়ে গেছে। সেই খুনি এখন নতুন একটা শহরে নতুন একটা ভ্যাকেশন রেন্টাল বা অ্যাপার্টমেন্ট দেখতে গেছে। একজন মহিলা তাকে ফ্ল্যাটটা দেখাচ্ছে। খুনি খুব ভালোভাবে কথা বলে এবং ফ্ল্যাটটা ভাড়া নেয়। মহিলা তাকে চাবি দিয়ে চলে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি সেই খুনি নতুন অ্যাপার্টমেন্টের চাবির ডুপ্লিকেট বানাচ্ছে এবং ঠিক আগের মতোই ঘরের কোনায় কোনায় স্মোক ডিটেক্টরের ভেতরে বাথরুমের শাওয়ারে স্পাই ক্যামেরা ফিট করছে। সব কাজ শেষ করে সে সোফায় বসে আবার সেই মুখোশটা পরে। সে অপেক্ষা করতে থাকে তার নতুন শিকারের জন্য। হয়তো পরবর্তী কোনো কাপল বা পরিবার যারা স্বপ্নের ছুটি কাটাতে এসে তার পাদে পা দেবে। এই ছিল আজকের গল্প। এই মুভিটা আমাদের একটা কঠিন সত্য শেখায়। সব দরজা যেগুলো বন্ধ মনে হয় আসলে সব সময় সুরক্ষিত নয়। আর সব মুখ যেগুলো চেনা সেগুলোর পেছনে থাকতে পারে এক অচেনা ভয়। আপনি যাকে বিশ্বাস করছেন সেই হয়তো আপনাকে দেখছে, শুনছে আর আপনার একটিমাত্র ভুলের অপেক্ষায় আছে। এই গল্প এখানেই শেষ নয়, কারণ খুনি বেঁচে থাকা ফাঁদ আবার পাতা হয় আর পরের শিকার হয়তো অন্য কেউ। বলুন তো, এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর দিক আপনার কাছে কোনটা লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যেন এবার থেকে তারা কোনো হোটেলে উঠলে বা কোনো নতুন বাড়িতে গেলে সবকিছু একটু ভালোভাবে চেক করে নিতে পারে। আরো ভয়ঙ্কর মুভির গল্প পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপতে ভুলবেন না, যেন সবার আগে আপনিই আমার ভিডিওটা দেখতে পান। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন।